এই সিলমা আপু, দেখো তো এটা কি ভাবিকে মানাবে? শিলমা হাসি টেনে বলল, আনায়া অনেক সুন্দর, ও যেটা পরবে সেটাই ভালো লাগবে। ভাবি তাহলে তুমি একবার প্লিজ এই শাড়িটা পেঁচিয়ে দেখবা। আনায়া বলল। আচ্ছা দাও। এই বলে আনায়া শাড়িটাকে পেঁচাতে লাগলো, কিন্তু সে কোনো মতেই ঠিকভাবে পেঁচাতে পারছিল না। এহসান দাঁড়িয়ে আনায়ার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমাকে দিয়ে এসব হবে না, চলো আমার সাথে। আনায়াকে নিয়ে সোজা ট্রায়াল রুমে চলে আসলো। রুমের দরজা লক করতেই আনায়া বলল, আরে আরে, এটা মেয়েদের ট্রায়াল রুম, আপনি এখানে কি করছেন? বের হন। আমি কি অন্য কোনো মেয়ের সাথে ঢুকেছি? আমি তো আমার বউয়ের সাথে এসেছি। বউ হইনি এখনো, হব। আর তাছাড়া শ্শ্, এহসান আনায়ার কথা শেষ হতে না দিয়ে আনায়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে নিষেধ করে দিল। আনায়া এখন অন্যরকম একটা ফিল করছে, বুকের ভিতরটা কেমন জানি লাফাচ্ছে। এহসান আনায়ার হাত থেকে শাড়িটা নিয়ে পরাতে শুরু করলো। কুচিটা তুলে যখন আনায়ার পেটে গুছে দিল, তখন তারা দুজন একদম কাছে চলে আসে। আনায়ার শরীর থরথর করে কাঁপছে। তারপর শাড়িটা পরিয়ে যখন আনায়ার মাথায় আঁচল দিতে যাবে, তখন আনায়ার পিঠের খয়েরি রঙের তিলটাতে চোখ আটকে গেল। আলতো করে ছুঁয়ে দিতেই শাড়ি কুঁচকে ধরলো আনায়া। এহসান পিঠের চুল সরাতে নিবে তার আগেই আনায়া দৌড়ে বের হয়ে যায়। এহসান নিজের মাথার চুল চুলকাতে চুলকাতে হাসে। আনায়া লজ্জা পেয়ে বের হতেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়, আর মেয়েটার হাত থেকে শপিং পড়ে যায়। আনায়া শপিংগুলো তুলে দিয়ে সরি বলতেই মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি? সেই প্রশ্ন তো তোমাকে করা উচিত। এহসান কথাটা বলে আনায়ার পিছনে দাঁড়ালো। মেয়েটি অবাক হয়ে বলল, ঈশান। কেন, চিনতে কষ্ট হচ্ছে? কষ্ট হবার তো কথা না, খুব বাজেভাবে খেলেছিলে আমার ফিলিংস নিয়ে, তাহলে এত সহজে কি করে ভুলে যাবে? ঈশান, আমি এখনো নিজের কাছে নিজে ছোট হয়ে আছি। ওই দিন তোমাকে সবার সামনে এভাবে রিজেক্ট করার পর রুমে এসে ভেবেছিলাম তোমার কথা। আমি আর অতীত শুনতে চাই না। আনায়া, চলো এখান থেকে। এহসান আনায়ার হাত ধরে নিয়ে যেতে চাইলে আনায়া দাঁড়িয়ে যায়। তারপর এহসানকে ইশারা করে হাত ছাড়তে বলে। এহসান হাত ছাড়ার পর আনায়া মেয়েটির সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। আমি যতটুকু বুঝতে পারলাম তুমি ইহসানের এক্স ছিলে, আই মিন রাফা। হুম, কিন্তু তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি আমাকে চেনো না। কথা শুনেছি বাট দেখিনি। যাই হোক, আমি আনায়া। আসছে শুক্রবার আমাদের বিয়ে। বিয়েটা আমিও আপনাকে দাওয়াত দিতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এত ভালো একটা মানুষকে আমার জন্য রিজেক্ট করায়। আপনি যদি তখন ওকে এভাবে রিজেক্ট না করতেন তাহলে হয়তো অনেক আগেই সে আপনার হয়ে যেত, আমার আর ওনাকে পাওয়া হতো না। যাই হোক, কার্ড ছাপানো হলে কার্ড পাঠিয়ে দিব। ততদিন আছেন না বাংলাদেশ? হুম। গুড, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। আনায়া কথাটা বলে এহসানের হাত ধরে চলে গেল। রাফা রীতিমতো অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে আছে, মনে মনে হিসাব মেলাতে পারছে না। সে মনে মনে ভাবতে লাগলো, সেম টু সেম চেহারা, কি করে মিলতে পারে? আনায়া আর তাহসানা, কি করে? ওই দিনের পর থেকে তো তাহসানার আর কোনো খোঁজও পাওয়া যায়নি। আর এই মেয়ে যদি তাহসানা হতো তাহলে তো আমাকে চিনতেই পারতো। না না, এই মেয়ে তাহসানা হতেই পারে না। কিন্তু কে এই মেয়ে? এহসান ল্যাপটপে বসে কাজ করছিল, তখন আনায়া এসে একটা কফি এনে এহসানের সামনে দিল। এহসান আনায়ার দিকে তাকিয়ে কফির মগটা হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আনায়া, তোমাকে আমার ধন্যবাদ জানানোর জন্য। আসলে আজকে শপিং মলে তুমি যেভাবে ঠান্ডা মাথায় রাফার সাথে কথা বললে, তাতে আবারও প্রমাণ হয়ে গেল তুমি আমাকে কতটা রেসপেক্ট করো। ধন্যবাদ আনায়া। ওয়েট। আনেয়া আলমারি থেকে একটা ব্লেজার আর টাই বের করে ইহসানের কাছে নিয়ে বলল, নিন,
এগুলো পরে নিন। হোয়াট, তোমার মাথা ঠিক আছে তো? এই রাতে আমি এখন টাই ব্লেজার পরবো? হ্যাঁ পারবেন। বউয়ের সাথে কথা বললে এত ফর্মালিটি যখন দেখাতে হয় তাহলে এগুলো পরেই দেখান। এহসান আনায়ার এমন কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে ল্যাপটপটা বন্ধ করে আনায়ার কাছে গিয়ে বলল, ও আচ্ছা, তাহলে কিভাবে কথা বলবো? রোমান্টিক হয়ে? তো এটাই হচ্ছে আপনার দোষ। প্রথমে বোঝেন না, আর যখন বোঝেন তখন বেশি বোঝেন। আনায়া চলে যেতে নিলে ইহসান শাড়ির আঁচল ধরে টান দেয়। আনায়া রাগী চোখে তাকালে ইহসান একটা চোখ টিপ মারে। শাড়িটা ধরে ধরে আনায়ার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, অভিমানী বউ আমার। হয়েছে। এখন ছাড়ুন, বিয়ের আগে এত কাছে আসা পাপ। ও তাই তো, তুমি এখনো পরনারী। আমি গিয়ে দেখি ফেসবুকে কে অ্যাক্টিভ আছে। ইহসান আনায়াকে ছেড়ে ফোন নিতেই আনায়া ফোনটা নিচে আছাড় মারে, সাথে সাথে টুকরো টুকরো হয়ে যায়। তারপর রাগী গলায় বলে, এখন ফোন ভেঙেছি, পরের বার মাথা ভাঙবো। আনায়া কথাটা বলে চলে গেল। ইহসান একদম হতভম্ব হয়ে গেল। সে নিজেকেই বলল, মিসেস কঙ্কালের হাড্ডি তো বেশ ডেঞ্জারাস। না, ইহসান আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তারপর দেখা যাবে রাত্রির রেখে যাওয়া ফার্স্ট এইড বক্স কাজে লেগে গেছে। ডিনার করতে এসে ইহসান আনায়াকে বারবার ইশারাতে সরি বলছে, কিন্তু আনায়া কোনো পাত্তা না দিয়ে মুখ ভেঙচি দিচ্ছে। রাত্রি আর শিলমা সবকিছু দেখে মুচকি মুচকি হাসছে। শিলমা বলল, হুম, আনায়া আমার জমা একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিবে? আচ্ছা আমি আনছি। আনায়া চলে যাবার পর ইহসানকে শিলমা বলে, এসান, তুমি যে টেস্টি সল্ট এনেছিলে ওইটা রান্নাঘরে আছে, তোমার দরকার হলে নিয়ে আসতে পারো। শিলমা চোখ দিয়ে ইশারা করে আনায়ার পিছু পিছু যেতে ইহসান বুঝতে পেরে বলে, ও হ্যাঁ আচ্ছা, আমি সল্টটা নিয়ে আসি। বলেই ইহসান চলে গেল। রাত্রি শিলমার পায়ে হালকা খোঁচা দিল। তারপর দুজনেই গাল চেপে হাসতে লাগলো। আনায়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে যেতে নিবে তার আগেই ইহসান এসে তার সামনে দাঁড়ায়। সাইড কেটে চলে যেতে নিলে ইহসান আবারও সামনে দাঁড়ায়। তারপর আনায়ার দিকে এগিয়ে বলে, বাহ, এত রাগ! সরেন সামনে থেকে। সুলমা পানির জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না মিসেস কঙ্কালের হাড্ডি। ওইটা সিলমান মিথ্যা কথা ছিল আমাদের দুজনকে একসাথে করার জন্য। এটা সুলমা একদম ঠিক করেনি। সত্যি কি ঠিক করেনি? বলেই ইহসান আনায়াকে নিজের সাথে মিশিয়ে ফেলল। তারপর আনায়ার সামনের চুলগুলো কানের পিছনে নিতে নিতে বলল, তুমি এমনিতেই অনেক কিউট, তার উপর রাগ করলে যা লাগে না, উফ, একদম আগুন। আগুনে পুড়ে যাবে, ছাড়ুন আমাকে। এই আগুনে তো আমি রোজ পুড়তে চাই। পুড়তে পুড়তে তোমার সমস্ত আগুন নিভাতে চাই। আনায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কথাটা বলল। তারপর একটা শয়তানি হাসি দিল। আনায়া ভ্রুকুচকে ছাড়ানোর চেষ্টা করে বলল, অসভ্য, সব সময় অশরীর মার্কা মাইন্ড নিয়ে ঘোরে। এখানে অশ্লীলের কি দেখলে? অশ্লীল কত প্রকার ও কি তা তো বিয়ের পর দেখবে। আমি দেখলে বাকি ফেসবুকের মেয়েরা কি দেখবে? আনায়ার কথা শুনে ইহসান আনায়াকে ছেড়ে দিয়ে হো হো করে হেসে দিল। তারপর বলল, আনায়া, তুমি ওই বিষয় নিয়ে এত জেলাস করবে আমি বুঝতেই পারিনি। ও, খুব হাসি পাচ্ছে। হাসুন আপনি, আমি গেলাম। আনায়া চলে যেতে নিলে আবারও টান দিয়ে নিচের সাথে মিশিয়ে ফেলে ইহসান। তারপর বলে, শুধু পালাবার বাহানা। একবার বিয়েটা হোক, তারপর দেখি কোথায় পালাও। আর যদি বিয়ের আগেই পালিয়ে যায়? আনায়ার কথা শুনে ইহসানের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। সে আনায়াকে ছেড়ে দেয়। আনায়া ইহসানের অবস্থাটা বুঝতে পেরে বলে, এখন বোঝেন কেমন লাগে? তখন আপনি আমাকে মেয়েদের সাথে কথা বলবেন বলছেন, তখনও আমার এমন লেগেছিল। ওটা মজা করে বলেছিলাম। আমার ফেসবুকে মেয়ে ফ্রেন্ড নেই, যা আছে সব ফ্রেন্ড হয়তো কাজিন। সরি, কিন্তু প্লিজ তুমি এসব বলবে না। আমিও মজা করে বলেছি। আমি আপনার থেকে কোথায় পালাবো বলেন? আমি আপনার এই বুকেই থেকে যাব।
বলেই আনায়া ইহসানকে জড়িয়ে ধরল। ইহসানও আনায়াকে জড়িয়ে ধরল। কতক্ষণ এভাবে থাকার পর কারো গলার কাশি শুনে দুজন দুজনকে ছেড়ে দেয়। তারপর তাকিয়ে দেখে রাত্রি আর শিলমা দাঁড়িয়ে শয়তানি হাসি দিচ্ছে। রাত্রি বলল, যাক, সিলমা আপুর প্ল্যানটা তাহলে কাজে দিয়েছে। শিলমা বলল। আমার প্ল্যান বলে কথা। আনায়া বলল, তোমাদের দুজনকে আমি পরে দেখে নিব, এখন গিয়ে দেখি বাবা মার কিছু লাগবে কিনা। শিলমা বলল। মামা আমি কখন খেয়ে চলে গেছে? তোমরা প্রেমে ছিলে তাই সময় বুঝতে পারোনি। রাত্রি বলল। অনেক হয়েছে প্রেম, 20 মিনিটের মাঝে আমার রুমে আসো। ইহসান জিজ্ঞেস করলে। তোর রুমে কেন? ইহসান আনায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলে। রাত্রি বলে, বিয়ের আগে তোদের একসাথে থাকতে দেওয়া যাবে না, তাই ভাবি এখন থেকে বিয়ের আগ পর্যন্ত আমার সাথে ঘুমাবে। ইহসান অবাক হয়ে বলে। হোয়াট, কি বলছিস তুই এসব? শিলমা বলল। ঠিকই বলছে, বিয়ের আগে এখন আর একসাথে থাকা যাবে না, বিয়ের পর থেকে থাকবে। নতুন করে যেহেতু বিয়ে হচ্ছে তাহলে সব নিয়ম মেনেই হবে, আর নিয়ম মতে বিয়ের আগে স্বামী স্ত্রী এক রুমে থাকতে পারবে না। রাত্রি বলল। ভাইয়া আর মাত্র 5 দিন কষ্ট করো, কেষ্ট মিলবে। 5 দিন? ইহসান কথাটা বলে অসহায়ের মতো মুখ বানালো। আনায়া বলল, এমন ভাব করছে যেন 5 যুগ। এসব ঢং রেখে গিয়ে কাজ শেষ করে ঘুমান। তার মানে তুমি ওদের সাথে রাজি? অবশ্যই, ননদরা যেখানে ভাবিও সেখানে। আর জামাই? বিয়ের পর। এখন চলো রাত্রি সিনেমা। বাই বাই হবু বর, গুড নাইট। আনায়া কথাটা বলে ইহসানকে একটা চোখ টিপ মেরে চলে যায়। ইহসান একা একাই বলে, যাও যাও, সময় আমারও আসবে, তারপর দেখব। আমাকে 5 দিন একা রাখবে তাই না? আমিও দেখে নিব। এটার জবাব আমি পাথর দিয়ে দিব। ইহসান রাগে হনহন করে চলে গেল। ইহসান নিজের রুমে পায়চারি করছে, কোনো মতেই ঘুমাতে পারছে না। সে বিরক্ত হয়ে একা একাই বকবক করতে লাগলো। কি দরকার ছিল এমন একটা বাজে কাজ করার? পুরা ফালতু একটা কাজ। এতদিন তো ঠিকই ছিলাম একসাথে, তাও আবার বিয়ে ছাড়া। ধ্যাত, ভালো লাগে না। আর আমার ম্যাডামকে দেখেন, উনিও কি সুন্দর ননদদের সাথে তাল মিলিয়ে চলে গেল। একটাবার নাও করলো না। না করবে কেন? আমি কে ওনার? আমি তো এখন কেউ না। কথাগুলো বলে আবার কতক্ষণ পায়চারি করে বলল, ধুরু, একসাথে রাতে না থাকতে পারি, দেখা তো করতে পারবো, কিন্তু কি করে? ফোনটাও তো আনায়া ভেঙে ফেলেছে। এখন কি করে ওকে ডাকবো? কি করে দেখা করব? ইহসান চুপি চুপি রুম থেকে বের হলো। চারপাশ ভালো করে দেখে রাত্রির রুমের দিকে হাঁটতে লাগলো। শিলমা রুম থেকে বের হতেই ইহসানের সাথে ধাক্কা লাগতেই শিলমা জোরে চিৎকার করে ওঠে। ভূত ভূত! ইহসান শিলমার মুখ চেপে ধরে বলে, চুপ চুপ, কোনো ভূত না, আমি ইহসান। শিলমা চোখ দিয়ে ইশারা করলো মুখ ছাড়তে। ইহসান ওর মুখে ছেড়ে দিল। শিলমা জোরে জোরে শ্বাস ফেলে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? মানে আরে মানে করতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি গিয়ে স্টাডি রুমে দাঁড়াও, আমি আনায়াকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখন যাও, নয়তো পরে কেউ দেখে নিবে। ইহসান এই বলে চলে যেতে নিলে আবার পেছন ঘুরে দাঁড়ালে শিলমা জিজ্ঞেস করে, আবার কি হলো? তোমাকে ডাকতে হবে না, তুমি শুধু তোমার ফোনটা দাও, তাহলেই হবে। আমি ডাকলে কি হবে? তুমি ডাকলে রাত্রি জেগে যেতে পারে। একবার জেগে গেলে আমার আর আনায়ের সাথে দেখা করা হবে না। ও হ্যাঁ, তা ঠিক। আচ্ছা ওয়েট করো, আমি ফোনটা নিয়ে আসছি। শিলমা রুম থেকে ফোনটা এনে দিল। ইহসান ফোনটা আনায়ার নাম্বারে কল করলো। আনায়াও জেগে ছিল, ঘুমাতে পারছিল না। শিলমার নাম্বার থেকে কল এসেছে দেখে মনে মনে ভাবতে লাগলো, এত রাতে সিলমা কেন আমাকে কল করছে? কোনো দরকার কি? কিন্তু এত রাতে কি দরকার? আমিও না যা তা ভাবছি। একটা মেয়ে মানুষের তো রাতে দরকার হতেই পারে। আনায়া কলটা রিসিভ করতেই ইহসান বলল, খুব শান্তিতে ঘুমাচ্ছেন, আমি কল করে ডিস্টার্ব করিনি তো? আপনি? ও আচ্ছা, আপনার ফোন ভেঙে দিয়েছি বলে এখন
সিলভার ফোন দিয়ে কল করেছেন, কিন্তু আপনি সিলভার ফোন কই পেলেন? ওয়েট আ সেকেন্ড, আপনি এত রাতে সিলভার রুমে কেন গিয়েছেন? আরে বাবা, আমি ওর রুমে যাব কেন? আমি রাত্রির রুমের দিকে আসছিলাম, তখনও বের হলো। তারপর ওর ফোন নিয়ে তোমাকে কল দিলাম। তো এত রাতে কল দেবার কারণ? তোমাকে ছাড়া ঘুম আসছে না। একটাবার আসো না, দেখি তোমাকে। এত রাতে? তো আমি পারবো না, রাত্রি যদি জেগে যায়। তাছাড়া এত রাতে কি করবেন দেখা করে? কিছু করব না, এমনি কথা বলবো। কথা তো আমরা সকালেও বলতে পারবো, তাই না? তাহলে রাতে লুকিয়ে দেখা করে কথা বলার কি দরকার? আচ্ছা এখন রাখি, আমার ঘুম আসছে, ঘুমাবো, আপনিও ঘুমান। আনায়া কথাটা বলে জোর করে একটা হাই তুলল। ইহসান অভিমানের সুরে বলল, একে তো আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না, আর তুমি ঘুমানোর কথা বলছো। দেখুন, আমি আপনার থেকে দূরে আছি, একভাবে ভালোই আছে। বোঝা যাচ্ছে আপনি আমাকে কতটা ভালোবাসেন, কতটা মিস করেন। আর তাছাড়া সোশ্যাল ডিস্ট্যান্সিং এর খুবই দরকার। করোনা চলছে সারা পৃথিবীতে, মনে আছে? ইহসান একটু রেগে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমাও। গুড নাইট। এত রাগ করার দরকার নেই, আমি আসছি। আপনি বলুন কোথায় আসতে হবে। আমি নিচে স্টাডি রুমে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা আমি আসছি। ইহসান ফোন কেটে দিতেই শিলমা পেছন থেকে জিজ্ঞেস করলো, কি বললো আনা? ও আসবে। ইহসান শিলমার দিকে ফোনটা বাড়িয়ে দেয়। শিলমা ফোনটা নিয়ে বলে, আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি ঘুমাতে যাই। কিন্তু তুমি এত রাতে রুম থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলে? শিলমা ইহসানের দিকে পানির বোতল দেখিয়ে ইশারা করে। ইহসান আর কোনো কথা না বলে নিচে নেমে গেল। ইহসান জানালার পাশে দাঁড়িয়েছিল। আনায়া এসে পিছন থেকে বলল, এত রাতে কথা বলতে চাওয়ার কারণ? ইহসান পিছনে তাকিয়ে আনায়াকে দেখে বলে, তুমি কি সত্যি আমাকে বুঝতে পারছো না? আমি তোমাকে মিস করছি। তোমাকে ছাড়া আমার কোনো মতেই ঘুম আসছে না। ও তাই বুঝি। তাহলে আমি আসার আগে কি করে ঘুমাতাম? তখন তো ড্রিঙ্ক করতে করতে কখন ঘুমিয়ে যেতাম নিজেও বুঝতে পারতাম না। তাহলে এই কিছুদিনের জন্য আপনার ড্রিঙ্ক করার অনুমতি দিয়ে দিলাম। এখন আমি যাই, ঘুম আসছে অনেক। আনায়া হাই তুলে যেতে নিলে ইহসান ওকে এক টানে নিচের বুকে নিয়ে আসে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ইহসান শান্ত গলায় বলে, তুমি আমার থেকে দূরে থাকার জন্য আমাকে ড্রিঙ্ক করার অনুমতি দিয়ে দিলে, কিন্তু এখন তো ড্রিঙ্ক করেও কাজ হবে না, কারণ আমি তোমাকে ছাড়া একটা রাতও কাটাতে পারবো না। তোমাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে আমার। তোমাকে বুকে না নিয়ে শুলে আমার বুকটা কেমন জানি খালি খালি লাগে। বাহ, এই পাগলটা তো আমাকে এতগুলো ভালোবাসে। আমি তোমাকে এতগুলো ভালোবাসি, আর এতগুলো ভালোবাসেই যেতে চাই। আচ্ছা এই কয়েকটা দিন কষ্ট করে নিন, তারপর সারা জীবন আমাকে আপনার বুকে পাবেন। তখন আর বলতে পারবেন না কঙ্কালের হাড্ডি। বিয়ের পর তেমন শুকনো থাকবে না তুমি, তখন লাতুস নুতুস হয়ে যাবে। মানে? মানেটা বাসরাতেই বোঝাবো। ঠিক আছে, এখন তাহলে ছাড়ুন, ঘুমাতে যান। অনেক রাত হয়ে গেছে, সকালে আবার অফিসে যেতে হবে আপনার। ছাড়বো না। ছাড়বো না বললেই হলো নাকি? এখন না ঘুমালে সকালে অফিসে গিয়ে ঘুমাবেন। ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? ইহসান আনায়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে ঠোঁট ইশারা করলো। আনায়া ভ্রু কুঁচকে বলল, এগুলো বিয়ের পর হবে, এখন এসব না। তাহলে আমি ছাড়ছি না। ওকে, আমি সবাইকে ডেকে দিচ্ছি, তারপর দেখি কি করে না ছাড়ো। আনায়া ডাকতে নিবে তার আগেই ইহসান বলল, আচ্ছা ডাকো, আমিও সবার সামনে কিস করে দিব। আমিও দেখতে চাই তারপর তুমি সবার সামনে কি করে বের হও। ইহসান, ঢঙে কাজ হবে না, আগে কিস করো। আচ্ছা তাহলে আমার একটা শর্ত আছে। আমি কিস করব ঠিক আছে, কিন্তু আপনার চোখ বন্ধ রাখতে হবে। কেন লজ্জা পাও? এত কথা না বলে কিস পেতে হলে চোখ বন্ধ করুন। ওকে। ইহসান আর কোনো কথা না বলে চুপচাপ চোখ বন্ধ করে ফেলল। আনায়া বুঝতে পারল ইহসান কিসের ধ্যানে তাকে হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে। ইহসান চোখ বন্ধ করে বলল, কি হলো, দাও। দিচ্ছি।
বলেই আনায়া ইহুসানকে ধাক্কা দিয়ে চলে গেল। ইহুসান ধাক্কা খেয়ে চোখ খুলে দেখে আনায়া দৌড়ে সিঁড়ির কাছে চলে গেছে। আনায়া ইহুসানকে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ইহুসান বোকা বনে গেল। সকাল হয়ে গেছে। আনায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইহুসানের জন্য চা বানিয়ে রুমে গেল। ইহুসান হাত পা ছড়িয়ে ঘুমুচ্ছে। বালিশের নিচে মাথা দিয়ে কোল বালিশটাকে পায়ের নিচে রেখে ঘুমুচ্ছে। আনায়া চায়ের কাপটা নিয়ে খাটের পাশে যেতে যেতে বলল, আল্লাহ, একদিন রুমে ছিলাম না, একদিন এই রুমটাকে কাকের বাসা বানিয়ে ফেলেছে। চায়ের কাপটা সাইড টেবিলে রেখে ইহুসানের পাশে বসে বালিশটা সরিয়ে বলল, এই যে শুনছেন, ওঠেন, অনেক বেলা হয়ে গেল তো। এখন যাও তো, আমি উঠবো না এখন। ইহুসান কথাটা বলে আবার বালিশটা মাথার উপর দিয়ে দিল। রাতে দেরিতে ঘুমালে উঠবেন কি করে? আচ্ছা, তো কখন উঠবেন? যখন ঘুম পূরণ হবে। তাহলে ঘুমান। আমি ভেবেছিলাম সকাল সকাল একটু রোম্যান্স করবো, জড়িয়ে ধরে কিস করবো, তা এখন আর হবে কি করে? আপনি ঘুমান তাহলে। আনায়া এই বলে চলে যেতে নিবে তার আগেই ইহুসান এক লাফে উঠে বসে। আনায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, ও মা, ঘুম পূরণ হয়ে গেছে? আরে রাখো ঘুম, আগে রোম্যান্স। তো কি যেন বলেছিলে, জড়িয়ে ধরে কিস করবে তাই না? ইহুসান কথাগুলো বলে সামনে এগোচ্ছে আর আনায়া পিছিয়ে যাচ্ছে। আনায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব এখন না, আগে ফ্রেশ হন, তারপর দেখা যাবে। আর ফাঁকি দিতে দিব না। আনায়া চলে যেতে নিলে ইহুসান ওর হাত ধরে কথাটা বলল। তারপর আস্তে আস্তে করে আনায়ার ঠোঁটের দিকে এগোতে লাগলো। আনায়া চোখ বন্ধ করে ফেলল। ইহুসান আনায়ার ঠোঁট স্পর্শ করবে তখনই রাত্রি ডাকতে ডাকতে রুমে ঢোকে। ভাইয়া, ভাইয়া, তোমাকে বাবা ডাকছে। ইহুসান মুহূর্তেই আনায়াকে ছেড়ে দিয়ে বলে, আসছি। বলছি এক্ষুনি যেতে। উফ। ইহুসান বিরক্ত হয়ে চলে গেল। আনায়া ইহুসানের এমন ফেস দেখে একা একাই হাসতে লাগলো। রাত্রি জিজ্ঞেস করলো, কি হলো, হাসছো কেন? না কিছু না, চলো ব্রেকফাস্ট টেবিলে যাই। চলো। দেখতে দেখতে বাকি দিনগুলো কেটে গেল। আজকে আনায়া আর ইহুসানের হলুদ। বাড়িতে চারিদিকে আলোর ছড়াছড়ি। মেহমানে বাসা ভরে আছে। আনায়াকে নিয়ে রাত্রি আর শিলমা নিচে নামছিল। সাইফ আর ইহুসান দাঁড়িয়ে কথা বলছিল। তখন সাইফ বলল, দোস্ত, ভাবিকে তো আজকে একদম হলদিয়া পাখি লাগছে। সাইফের কথা শুনে ইহুসান পেছন ফিরে তাকায়। ইহুসানের চোখ মুগ্ধ হয়ে গেল আনায়াকে দেখে। হলুদ কালারের লেহেঙ্গাতে গোলাপি পাথরের কাজ, তার সাথে ভারী মেকআপ। ইহুসানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফ শয়তানি করে ইহুসানের কানে বলল, মুখ তো বন্ধ করো আঙ্কেল। ইহুসান কিছুটা লজ্জা পেয়ে গেল। রাত্রি আনায়াকে স্টেজে বসিয়ে চলে গেল। শিলমা নিচে লেহেঙ্গা ঠিক করছিল, তখন আনায়া বলল, সিলমা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারবে? আসলে আমার গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। শিলমা আনায়াকে কথাটা বলে স্টেজ থেকে নেমে গেল। পানি নিয়ে আসার সময় দেখতে পেল ইহুসান আর আনায়া খুব হেসে হেসে ছবি তুলছে। মুহূর্তের মধ্যেই নিজের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে শিলমার। চোখের কোণে জলটা গড়িয়ে পড়ার আগেই দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে। পানির গ্লাসটা টেবিলের উপর রাখতে যাবে তখনই ওর কানে আসে কেউ একজন কথা বলছে। না, এখনো কাজ হয়নি, কিন্তু চিন্তা করবেন না, মাত্র ফাংশন শুরু হয়েছে। শেষ হবার আগেই ওই মেয়েটাকে শেষ করে দেব। এই হলুদ আর হবে না, বিয়ে তো অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, আর আমার লোক বন্দুক নিয়ে তার পজিশনে আছে, সুযোগ বুঝে গুলি চালিয়ে দেবে। শিলমা কথাগুলো ফলো করে এগোতে লাগলো। একটা ছায়ার সামনে আসলেও মুখ দেখার আগেই ছায়াটা সরে যায়, মানে লোকটা সেখান থেকে চলে যায়। শিলমা অনেকটা ঘাবড়ে যায়। সে মনে মনে বলতে লাগে, কে ছিল এই লোক? আর এই লোকটা কাকে গুলি করার কথা বলছিল? আর যেই হোক সে মেয়ে হবে, কিন্তু কোন মেয়ে? তোর সাথে হলুদের কি সম্পর্ক? কোনো মতে ওই লোকটা আনায়াকে গুলি করতে চাচ্ছে না তো? কিন্তু আনায়ের সাথে কার কি শত্রুতা থাকবে?
এখন এসব ভাবার সময় না, আমাকে আগে বাইরে গিয়ে সবাইকে সাবধান করতে হবে, দেখতে হবে কাকে গুলি করতে চাচ্ছে, আর এই লোকটাই বাকি। শিলমা নিজের চোখের পানি মুছে বাহিরে চলে আসে। বাহিরে এসে দেখে সবাই আনন্দ করতে ব্যস্ত। তখনই হঠাৎ করে সাউন্ড বক্সে গান বেজে ওঠে। তাকিয়ে দেখে রাত্রি নাচ শুরু করে দিয়েছে। সবাই আরো বেশি আনন্দ করতে লাগলো। শিলমাকে দেখতে পেয়ে আনায়া হাত দিয়ে ইশারা করে পানির কথা জিজ্ঞেস করলো। শিলমা মনে মনে বলল, ওহো, আমি তো পানির কথা একদম ভুলে গেছিলাম। শিলমা আনায়া ইশারা করে বলল একটু ওয়েট করার জন্যে, সে নিয়ে আসছে। সে পানির জন্যে বাড়ির ভিতরে যেতে নিবে, তখনই চোখ গেল ছাদের দিকে। ছাদে একটা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, গুলি কাত করে ধরে আছে। গুলির নিশানার দিকে খেয়াল করলে শিলমা বুঝতে পারে গুলিটা আনায়া করতে হবে। শিলমা আর কিছু না ভেবে দৌড়ে আনায়ার দিকে যেতে লাগলো। আনায়া আর ইহুসান একসাথে দাঁড়িয়ে হালকা নাচানাচি করছিল। তখনই শিলমা এসে আনায়াকে ধাক্কা মারে। আনায়া ইহুসানের বুকের উপর পড়ে। ইহুসান তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আর আনায়াকে উদ্দেশ্য করা গুলি এসে লাগে একদম শিলমার পাশে থাকা বিয়ারের বোতলগুলোতে। মুহূর্তেই সব চমকে যায়। সাউন্ড বক্সের গান বন্ধ হয়ে যায়। রাত্রির নাচও। সাইফ আর ইহুসান ছাদের দিকে তাকাতেই একটা লোককে দেখতে পেল, কিন্তু তার মুখে মাস্ক লাগানো থাকায় কোনোভাবেই তাকে চেনা গেল না। তারা দুজন বন্দুকধারীকে উদ্দেশ্য করে দৌড় শুরু করে দেয়। আনায়া আর রাত্রি শিলমার পাশে গিয়ে দাঁড়ায়। আনায়া জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো সিলমা? কোথাও লাগেনি তো তোমার? না, আমার কোথাও লাগেনি। আর এত জোরে ধাক্কা দেওয়ার জন্য আই অ্যাম সরি, আসলে তখন ভয় আর তাল সামলাতে পারিনি। ওকে। রাত্রি জিজ্ঞেস করলো, কিন্তু এই লোকটা কে? কেনই বা এভাবে গুলি করলো? শিলমা বলল, সে যেই হোক না কেন, সে আনার ভালো চায় না। মিসেস হায়দার বলল, তুমি কি করে জানলে ও আনার ভালো চায় না? কারণ গুলিটা ওরা আনাকে উদ্দেশ্য করেই করেছিল, আর তারা এটাও চায় না যে এই বিয়েটা হোক। মিস্টার হায়দার জিজ্ঞেস করলো, মানে এসব কি বলছিস কি? আমি ঠিকই বলছি, তাহলে শোনো। শিলমা বাড়ির ভিতরে শোনা সমস্ত কথাগুলো বলল। সবটা শোনার পর সবাই স্তব্ধ হয়ে গেল। তারা এটাই বুঝতে পারছে না একজন স্মৃতিশক্তি হারানো মেয়েকে এইভাবে গুলি করবে কেউ। তাহলে কি এর পিছনে আনায়ার কোনো পুরনো শত্রুর হাত আছে?